তিনি সামান্য সৌজন্যমূলক কথা বলেই আমাকে বললেন যে তুমি কি জানো আজকে কেন তোমাকে এখানে আমি দাওয়াত করে ডেকে এনেছি? তিনি বললেন যে কাকা আমি জানি না। বললেন যে আমি তোমাকে দাওয়াত দিয়ে এনেছি, এই পত্রিকা স্বাধীনতার কণ্ঠ ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন 4টা বাদে কোনো পত্রিকা থাকবে না, এর মাঝে ইত্তেফাক একটি। এই পত্রিকার মালিকানাটা এখন সরকারের অনুকূলে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তিনি বলেছিলেন এটা আমার বাবার স্মৃতি, এটা স্বাধীনতার সাক্ষী, আপনি আমার জীবন নিয়ে আনেন কিন্তু পত্রিকাটা নেবেন না। এই কথা বলার সাথে সাথে দায়িত্বশীল ব্যক্তিটি চেয়ার থেকে উঠে সমস্ত শক্তি দিয়ে তার গালে একটা চড় কষিয়ে দিয়েছিলেন। এই যুবক এই চড়ের ভার সহ্য করতে পারেননি, মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন। 24-এর অধিকার আদায়ের এই লড়াই পর্যন্ত যারা অন্যায় অসত্য, দুর্বৃত্তপনা, ফ্যাসিজম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন। লড়াই করে যারা বেঁচে আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দিন, সুস্থ জীবন দিন এবং লড়াই করার মানসিকতা আজীবন তাদের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করুন। তাদের এই শিক্ষা থেকে এই গোটা জাতিকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই দিনটি ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। আমার বিশ্বাস আজকে এখানে আমরা যারা হাজির হয়েছি তাদের বেশিরভাগের তখন জন্ম হয়নি। ইতিহাস জানার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। কি হয়েছিল 75 সালে, কি মহা ঘটনা এই জাতির জীবনে শিক্ষণীয় ছিল তা অনেকটাই জাতিকে জানতে দেওয়া হয়নি। আমরা ইতিহাসের পাতা থেকে, ইতিহাসের বই থেকে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছি। 75 সালটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। এই বছরের জুন মাসের 5 তারিখ জাতীয় সংসদে মাত্র 7 মিনিট সময় দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে দিয়ে একদলীয় বাকশালী শাসন কায়েম হয়েছিল। তখন 19টা জেলা ছিল, 19টা জেলায় 19 জন গভর্নরের নাম চূড়ান্ত করা হয়েছিল। এই পদ্ধতি প্রতিষ্ঠা পেলে বাংলাদেশে মানুষের আর কোনো বাক স্বাধীনতা এবং ভোটের স্বাধীনতা থাকতো না। কেন থাকতো না? বাকশাল কায়েম করার পাশাপাশি সমস্ত মিডিয়াকে জাতীয়করণ করা হয়েছে। বিটিভি এবং 4টা জাতীয় দৈনিক ছাড়া সমস্ত দৈনিকের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। আর এই 4টাও সরকারের আয়ত্ত নেওয়া হয়েছিল, সরকারিকরণ করা হয়েছিল। ইত্তেফাককে বলা হয় স্বাধীনতার কণ্ঠ। জনাব মানিক মিয়া সাহেবের সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন, তার সাথে আমার একদিন এক বিশেষ মুহূর্তে দেখা হয়েছিল। উনি নিঃসন্দেহে আমার বয়সে অনেক বড়, তিনি অভিজ্ঞ ব্যক্তি। তিনি 2 জনের একজন। বাকশালী ব্যবস্থা কায়েম হওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া সত্ত্বেও সংসদ থেকে প্রতিবাদ করে তারা বের হয়ে এসেছিল। জেনারেল উসমানী, তরুণ মইনুল হোসেন, এই 2 জনের প্রতিবাদ সেদিন ছিল কার্যত সিংহের গর্জন। একদলীয় শাসনের সামনে দাঁড়িয়ে এইটুকু প্রতিবাদ করার সাহস বাকি কারো হয়নি। তারে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা স্মৃতির কথা বলবেন? তিনি আমাকে বলেছিলেন স্মৃতি বলবো না, বিস্মৃতি বলবো। আমি বলেছিলাম আপনি যেটা পছন্দ করেন। তিনি তখন আমাকে বললেন, দেশের শাসক একদিন সকালবেলা আমাকে নাস্তার দাওয়াত দিলেন।
আমি তার বাসায় হাজির হলাম, নাস্তা টেবিলে সাজানো। তিনি সামান্য সৌজন্যমূলক কথা বলেই আমাকে বললেন যে তুমি কি জানো আজকে কেন তোমাকে এখানে আমি দাওয়াত করে ডেকে এনেছি? তিনি বললেন যে কাকা আমি জানি না। বললেন যে আমি তোমাকে দাওয়াত দিয়ে এনেছি, এই পত্রিকা স্বাধীনতার কণ্ঠ ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন 4টা বাদে কোনো পত্রিকা থাকবে না, এর মাঝে ইত্তেফাক একটা। এই পত্রিকার মালিকানাটা এখন সরকারের অনুকূলে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তিনি বলেছিলেন এটা আমার বাবার স্মৃতি, এটা স্বাধীনতার সাক্ষী, আপনি আমার জীবন নিয়ে আনেন কিন্তু পত্রিকাটা নেবেন না। এই কথা বলার সাথে সাথে দায়িত্বশীল ব্যক্তিটি চেয়ার থেকে উঠে সমস্ত শক্তি দিয়ে তার গালে একটা চড় কষিয়ে দিয়েছিলেন। এই যুবক এই চড়ের ভার সহ্য করতে পারেননি, মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মাটিতে পড়ার শব্দ শুনে শাসকের স্ত্রী দৌড়িয়ে এসেছিলেন। তার যখন হুঁশ হয়েছে তখন তিনি তার পরম শ্রদ্ধেয় স্বামীকে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে, মইনুল মাটিতে কেন? তিনি বলেছিলেন এটা তোমার ফাংশন নয়, তুমি চলে যাও। মইনুল হোসেনের তখন হুঁশ ফিরে এসেছে। ওই মহিলা প্রতিবাদ করে বলেছেন সে আজকে শুধু তোমার মেহমান না, আমারও মেহমান। মেহমানের সাথে যে আচরণ হয়েছে আমি জানতে চাই না কি হয়েছে, আমি এর জন্য দুঃখিত, আমি ক্ষুব্ধ। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে স্বামীর বিরুদ্ধে স্ত্রী এই ধরনের প্রতিবাদ করতে পারে। দ্যাট ওয়াজ দি সিনারি অফ বাংলাদেশ। সেই সময়ের বাংলাদেশের এটাই ছিল চিত্র। আজকে অসংখ্য সংবাদ মাধ্যম এখানে হাজির। ওই বাকশাল জারি থাকলে ওই 4টাও থাকতো কিনা আল্লাহ ভালো জানে। আপনাদের স্বাধীনতা তো বহু পরের কথা। এই বাকশাল কায়েমের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে একটা সংসদে। সংগ্রামী বন্ধুগণ, আজকে 2024 সাল, আমরা ওই স্মৃতি বহন করে চলছি কেন? আমরা চলছি এই কারণেই যে দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। এদেশের প্রত্যেকটি ইঞ্চি জমি এদেশের প্রতিটি নাগরিকের কাছে আমানত। এই জমির স্বাধীনতা, এই জমির রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে স্বাধীন বাংলাদেশে বরাবর চেষ্টা করেছে দায়িত্বপূর্ণ আচরণ করার, কিন্তু আমরাও নিগ্রহের শিকার হয়েছি। এই কথা বললে হক আদায় হবে না, বরঞ্চ আমরাই নিগ্রহের শিকার হয়েছি এটা বললে হক আদায় হবে। আমরা সেই সংগঠন যাদেরকে স্বাধীন বাংলাদেশে 2 দফা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আমাদের অপরাধ কি? আপনারা সবাই সাক্ষী। আমরা কি কারো জমি দখল করি? আমরা কি চাঁদাবাজি করি? আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত দেই? আমরা কি দেশের সম্পদ বিদেশে পাচার করি? আমরা কি গুন্ডা বাহিনী লালন করি? আমরা কি মদ মাদকতার সাথে হাত মিলাই? তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক, সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে? এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল বেজাহার। যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তারা দেশে স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, তারা বরদাস্ত করেন না।
তারা এই রাজনীতির কবর রচনা করতে চায়। এই জন্যই দফায় দফায় তাদের এই প্রয়াস। আমাদের মুখে জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না। আমরা সকলের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য ওই ধরনের স্লোগান আমরা দেই না। আমাদেরকে সকাল বিকাল নাস্তা করারও স্লোগান দেওয়া হয়। বনের পশুও তার সমগোত্রীয় পশুর সাথে এই আচরণ করে না। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে বলতে চাই, সকল যন্ত্রণার কবর দিয়ে আসুন আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখি এবং নতুনভাবে গড়ি। আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যেই আকাঙ্ক্ষা 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা লালন করেছিলেন। মাঝখানে এটা সাকরাতুল মুহূর্তে চলে গেছে। 24-এর 5 আগস্ট আবার এটা কিছুটা ফিরে এসেছে। এটাকে তার পূর্ণতায় নিতে হবে। পূর্ণতায় নিতে হলে একটা রাষ্ট্র কাঠামো কেমন হবে? এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক তার নিজেকে একজন মর্যাদাবান নাগরিক হিসাবে দেখতে পাবে। ইনি পুরুষ হন কিংবা মহিলা হন, ইনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন কিংবা মুসলমান হন, তিনি বিশ্বাস করবেন এটি আমার প্রিয় বাংলাদেশ। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি গর্বিত। 1 নম্বর। 2 নম্বরে এই নাগরিক বিশ্বাস করবেন যে এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমার উপরে আমানত। সুতরাং আমি শুধু ভোগ করব না, আমাকে কিছু ত্যাগও করতে হবে। 3 নম্বর, এই রাষ্ট্রটি এমন হবে যে এই রাষ্ট্রের নেতৃবৃন্দ এমন হবেন যাদের কথার সাথে কাজের মিল থাকবে। যারা কথার বোমা ফুটাবেন আর কাজ হবে তার সম্পূর্ণ বিপরীত, এটির নাম রাজনীতি নয়, এটি হচ্ছে চাণক্য নীতি। এটা কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি তো হবে দুটো জিনিস, এটি হচ্ছে নীতির রাজ। সমস্ত নীতির মধ্যে হবে আমার দৃষ্টিতে এটা উত্তম নীতি। তো সেটি উত্তম নীতি হয় কিভাবে? আমি জনগণকে বলবো একটা কথা, কাজ করব তার সম্পূর্ণ বিপরীত। বলবো অধিকার এনে ঘরের মধ্যে পকেটে ঢুকাই দেব, আবার সেই পকেট আমি চুরি করে খালি করে নিয়ে যাব, তাহলে তো হবে না।